রিচার্ড, আপনাকে দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। শেষ হলো অপেক্ষার পালা, পর্দা উঠল দ্য গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিক গেমসের। টোকিওতে বাংলাদেশের পতাকা বহন করলেন আরিফুল। উদ্বোধনী অনুষ্ঠানে করোনায় প্রাণ হারানোদের স্মরণ। প্রথম অংশগ্রহণেই আলো ছড়িয়েছেন আর্চার রোমান সানা ও দিয়া সিদ্দিকী। মিশ্র দলগত ইভেন্টে সেরা ১৬তে জায়গা করে নিয়েছেন এই জুটি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতে অলিম্পিকের খবর। আনুষ্ঠানিকভাবে পর্দা উঠল টোকিও অলিম্পিকের। ৪ ঘণ্টা ব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে ২০৬ দেশের অ্যাথলিটদের পাশাপাশি ছিলেন আমন্ত্রিত ৯০৬ জন বিশেষ অতিথি। মার্চ পাস্টে বাংলাদেশের পতাকা বহন করেন সাঁতারু আরিফুল ইসলাম। তার সঙ্গে ছিলেন আর্চার রোমান, দিয়া এবং স্প্রিন্টার জহির রায়হান। অনুষ্ঠানে আতশবাজি, লেজার লাইট শো আর নানা ডিসপ্লের মধ্য দিয়ে তুলে ধরা হয় জাপানের ঐতিহ্য আর সংস্কৃতিকে। আসরটা দিন ১৫, কিন্তু অপেক্ষা ৪ বছরের। রিওতেই সেদিন জানা হয়ে গিয়েছিল ২০২০-এ গ্রেটেস্ট শো অন আর্থ বসবে জাপানের রাজধানী টোকিওতে, কিন্তু কোভিড-১৯-এর থাবায় ১ বছর পিছিয়ে ২০২০-এর আসর বসল ২০২১-এ। বাংলাদেশ সময় বিকেল ৫টা বাজতে না বাজতেই আতশবাজির খেলায় আলোকিত হয় পুরো টোকিও জাতীয় স্টেডিয়াম। এরপরই আসরের শুভ উদ্বোধন করেন জাপানের সম্রাট নারুহিতো। সঙ্গে ছিলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রধান থমাস বাক। বিভিন্ন ডিসিপ্লিনকে ডিসপ্লের মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরেন জাপানি শিল্পীরা। বয়ে নিয়ে আসা হয় জাপানের জাতীয় পতাকা। ফ্ল্যাগ বেয়ারার হিসেবে অ্যাথলিটদের সঙ্গে ছিলেন স্বাস্থ্যকর্মীরা। কোভিড যুগে যাদের অবদান কৃতজ্ঞ চিত্তে স্বীকার করে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। জাতীয় সঙ্গীত শেষ হতে না হতেই অন্ধকারে নিমজ্জিত হয়ে যায় পুরো এলাকা। বিশ্বজুড়ে করোনায় প্রাণ হারানোদের স্মরণ করা হয় বিশেষ ডিসপ্লেতে। নীরবতা পালন করেন উপস্থিত বিশেষ অতিথিরা। দুঃখের পর আসে আনন্দের বার্তা। নিজেদের সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি ট্যাপ ড্যান্সিং এর তালে তালে জাপানিরা তুলে ধরেন অলিম্পিকের লোগো। অনুষ্ঠানে অলিম্পিক লরেল নামে বিশেষ সম্মাননা দেওয়া হয় বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে। ভার্চুয়াল আনুষ্ঠানিকতা শেষ হতেই শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানের মূল আয়োজন। অলিম্পিকের জন্মভূমি গ্রিসের পতাকাবাহী অ্যাথলিটদের কন্টিনজেন্ট দিয়ে শুরু হয় মার্চ পাস্ট। তাদের অনুসরণ করে স্টেডিয়ামে প্রবেশ করেন শরণার্থীদের একটা দল, যাদের হাতে শোভা পায় অলিম্পিকের পতাকা। এরপর একে একে মাঠে আসতে থাকেন ২০৬ দেশের প্রতিনিধিরা। পরনে ছিল তাদের জাতীয় পোশাক, মুখে মাস্ক আর হাতে ছিল নিজ নিজ দেশের পতাকা। এ সময় এক আবেগে একত্রিত হবে পুরো বিশ্ব। স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো অ্যারেনা। ঘড়ির কাঁটায় তখন 7:02। পুরো স্টেডিয়াম ছেয়ে যায় লাল সবুজের রঙে। স্টেডিয়ামে উকি দেন সাঁতারু আরিফুল ইসলাম আর আর্চার দিয়া সিদ্দিকী। আরিফের হাতে শোভা পাচ্ছিল বাংলাদেশের পতাকা। প্যারেডে ছিলেন বাংলাদেশের শেফ দ্য মিশন বশির আল মামুন, আর্চার রোমান সানা এবং স্প্রিন্টার জহির রায়হান। দৃপ্ত পদক্ষেপে স্টেডিয়াম প্রদক্ষিণ করে বাংলাদেশের কন্টিনজেন্ট। এরপর একে একে সবার প্যারেড শেষ হলে আবারও আলোকসজ্জায় সাজে টোকিও স্টেডিয়াম। লেজার লাইট আর আতশবাজির ঝলকানিতে চোখ জুড়ায় উপস্থিত গুটি কয়েক অতিথির। কিক অফ হয় 50 ডিসিপ্লিনের ৩৩৯ স্বর্ণের গ্রেটেস্ট শো অন আর্থ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। অলিম্পিকে নিজের প্রথম অংশগ্রহণেই ব্যক্তিগত রেকর্ড গড়লেন বাংলাদেশের আর্চার দিয়া সিদ্দিকী। শুক্রবার নারী এককের রিকার্ভ র্যাঙ্কিং রাউন্ডে ৬৩৫ পয়েন্ট নিয়ে ৩৬তম হয়েছেন দিয়া, আর পুরুষ রিকার্ভে ৬৬২ পয়েন্ট নিয়ে রোমান সানা হয়েছেন ১৭তম। এছাড়া মিশ্র দলগত ইভেন্টে এই জুটি জায়গা করে নিয়েছে সেরা ১৬তে। শুক্রবার সকালে কোয়ালিফাইং রাউন্ড খেলতে নামেন দিয়া। র্যাঙ্কিং রাউন্ডের শুরুটা খুব একটা ভালো হয়নি এই আর্চারের। প্রথমার্ধে ৩৬০ পয়েন্টের মধ্যে তিনি স্কোর করেন ৩০৭। তবে দ্বিতীয়ার্ধে ৩২৬ পয়েন্ট অর্জন করে তিনি উঠে আসেন ৩৬ নম্বরে। অলিম্পিকের প্রথম রাউন্ডে দিয়ার প্রতিপক্ষ বেলারুশের কারিনা। এর আগে দিয়ার সেরা স্কোর ছিল ৬৩৪। এদিকে মেয়েদের এই ইভেন্টে ২৫ বছরের পুরনো অলিম্পিক রেকর্ড ভেঙেছেন দক্ষিণ কোরিয়ার আনসান। সর্বোচ্চ ৬৮০ পয়েন্ট পেয়েছে
র্যাঙ্কিংয়ে র্যাঙ্কিংয়ে প্রথম হন তিনি। পুরুষ রিকার্ভে ভালো শুরু করেও তা ধরে রাখতে পারেননি রোমান। প্রথম 36 তীরে 337 পয়েন্ট নিয়েছিলেন অষ্টম স্থানে, কিন্তু এরপর পিছিয়ে গেলে 662 পয়েন্ট নিয়ে র্যাঙ্কিং রাউন্ডে 17তম হন এই তীরন্দাজ। টোকিও অলিম্পিকের আরও খবর। প্রথম দিনে আর্চারি রিকার্ভে 688 স্কোর করে শীর্ষে আছেন দক্ষিণ কোরিয়ার আর্চার কিম জে ডিওক। রোমান সানা ছাড়া দক্ষিণ এশিয়ার আর কোনো আর্চার ছিল না সেরা। গড়েছেন এমা টিগস, ভালো করেনি গেল 2 আসরে স্বর্ণজয়ী ক্রোয়েশিয়ার ডামির মার্টিন। আর যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টরা করোনা থেকে বাঁচতে উদ্বোধনী অনুষ্ঠানে না গিয়ে টোকিওর রাস্তায় করল মার্চ পাস্ট। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মাঠে গড়ালো টোকিও অলিম্পিক। প্রথম দিন আর্চারি মিক্সড ইভেন্টের টিকিট নিশ্চিত করেছেন বাংলাদেশের রোমান সানা। তবে র্যাঙ্কিং রাউন্ডে 688 স্কোর করে প্রথম হয়েছেন দক্ষিণ কোরিয়ার কিম জেডিউক 720-এর মধ্যে, যেখানে 882 স্কোর নিয়ে দ্বিতীয় হয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যালেন ব্রাডে। মোট 128 জন আর্চারের মধ্যে 64 জন নারী ও 64 জন পুরুষ আর্চার অংশ নিয়েছেন এবারের অলিম্পিকে। দক্ষিণ কোরিয়ার দুই আর্চার কিম জেডিউক ও অজিন হায়েক অনেক ফেভারিট এবারের আসরে। তীব্র গরম আর বাতাস এবারের অলিম্পিকে আর্চারদের জন্য চ্যালেঞ্জ। রোমান সানা ছাড়া দক্ষিণ এশিয়ার আর কোনো আর্চার থাকতে পারেনি সেরা 20-এর মধ্যে। ধীরে ধীরে জমে উঠবে বিশ্বসেরা তীরন্দাজদের লড়াই, এমন প্রত্যাশা সবার। রোয়িংয়ে প্রথম দিন সেরা টাইমিং করেছেন এমা টিগস। ভালো করেনি 2012 ও 2016 সালে স্বর্ণজয়ী ক্রোয়েশিয়ার ডামির মার্টিন। মেয়েদের রোয়িংয়ে শীর্ষে আছেন রস ডে জং আর লিম্বা শিনার্ড। এদিকে ব্যতিক্রমধর্মী উদ্বোধন করেছেন যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টরা। অলিম্পিকের উদ্বোধনী ভেন্যুতে যায়নি তারা, টোকিওর রাস্তায় নিজেরাই দল ভেদে মার্চ পাস্ট করেন। তবে এ সময় সবার মুখেই ছিল মাস্ক। করোনা থেকে বাঁচতেই তাদের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ। মেহেদী নাইম, সময় সংবাদ। টোকিও অলিম্পিক ও বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন 2012 সালে দেশের হয়ে লন্ডন অলিম্পিক হয়নি উদ্বোধনী অনুষ্ঠান দেখার, যেহেতু উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়েছিল অনেক রাতে এবং শুরুও হয়েছিল প্রায় 9টার দিকে। তো এই কারণে ওই অনুষ্ঠানটাতে আমি অ্যাটেন্ড করিনি। তবে ভিলেজের খুব কাছাকাছি হওয়াতে ওটার আঁচ অবশ্যই টের পেয়েছিলাম। তো সেই হিসাবে একটু তো স্মৃতিকাতর হয়ে গিয়েছিলামই। যে এবারের উদ্বোধনী অনুষ্ঠানটা কেমন লেগেছে, দেখেছেন নিশ্চয়ই। এবার যেহেতু করোনার কারণে আসলে গ্যালারিতে তেমন কোনো দর্শক ছিল না, মাত্র 900 জনের কিছু বেশি দর্শক মানে আমন্ত্রিত অতিথি ছিলেন, এবং তাদের মাঝখানে আসলে মার্চ পাস্টে অংশ নেন সবাই। আসলে আমি ওটাই দেখছিলাম যে এত বড় একটা স্টেডিয়াম অথচ সেখানে প্রায় ম্যাক্সিমাম আসনগুলোই খালি। তো যে একটা প্যান্ডেমিক সিচুয়েশন, আমার কাছে মনে হয় এটাই স্বাভাবিক এবং এটাই হয়তো সবার জন্যই ভালো। খুব একটা কঠিন পরিস্থিতিতে অলিম্পিক গেমসটা আয়োজন করা হয়েছে। তো সেখানে এটা অনুমেয় ছিল যে এই স্টেডিয়ামে হয়তো তেমন কোনো দর্শক হবে না। তবে এটার বাইরে যে উদ্বোধনী অনুষ্ঠান যেরকম হয়েছে আমি বলব এটা বেশ সুন্দর হয়েছে। কারণ আমাদের প্রিপারেশনই ছিল যে উদ্বোধনী অনুষ্ঠানটা আমরা দর্শকবিহীন ভাবেই দেখবো। তো সেই হিসাবে জাপান বেশ ভালোভাবেই আ এই পরিস্থিতিটাতে অনুষ্ঠানটা আয়োজন করছে। জি, বাংলাদেশ থেকে 6 জন অ্যাথলিট গেছেন। আপনার ডিসিপ্লিন শুটিং থেকে একজন আছেন আব্দুল্লাহ হেল বাকি। তার কাছে আসলে জাপানে যাওয়ার আগে তার সঙ্গে আপনার কোনো কথা হয়েছে কিনা, বা কোনো মানে সহকর্মী সতীর্থকে কোনো সাজেশন আপনার ছিল কিনা? না আসলে আমি 2012 তে যে একটা অলিম্পিকে অংশগ্রহণ করেছি। বাকি অলরেডি 2016 অলিম্পিকে পার্টিসিপেট করে এসছে। তো এটা ওর আ আ আমাদের শুটিং এ বাংলাদেশের শুটিং এ কোনো অ্যাথলেট সেকেন্ড টাইম, জি। কোনো শুটার সেকেন্ড টাইম থেকে অংশগ্রহণ করছে অলিম্পিকে। তো এটা বাকির একটা প্লাস পয়েন্ট ছিল যে ও আগে একটা অলিম্পিকে পার্টিসিপেট করেছে। হ্যাঁ, ও যাওয়ার আগে আমার সাথে কথা হয়েছে কিন্তু আমি জাস্ট ওকে মেন্টালি বুস্ট করছি। জাস্ট ওকে বলছি যে এটা আরেকটা গেম, ৮-১০ টা গেমের মতোই একটা গেম হিসাবে নিতে, যাতে এক্সট্রা কোনো প্রেশার না নেয়। আশা করি সেটা থেকে ও অনেক উম ভালো করবে ওর অভিজ্ঞতা থেকে। সে তার প্রস্তুতি নিয়ে আ আপনার সঙ্গে কোনো কথা বলেছে কিনা, বা তার প্রস্তুতিটা কেমন হয়েছে? আপনি কাছ থেকে দেখেছেন, নিশ্চয়ই কথা হয়েছে সেটা নিয়েও। হ্যাঁ, ও যে যে প্রস্তুতিটা ও নিয়েছে, আপনারা নিশ্চয়ই আমাদের শুটিং এর খোঁজ খবর রেখেছেন। আর এই সিচুয়েশন এর সময় আ আমরা যে প্রস্তুতিগুলো নিয়েছি, আমি মনে করি যে যে অভিজ্ঞ সেই অনুযায়ী ওর প্রিপারেশনটা 100% না হলেও বেস্ট হয়েছে। আশা করি যে ও এই প্রিপারেশন এই হয়তো ভালো কিছু করবে।
জি, একটা বিষয় আছে। তিনি আসলে যাওয়ার আগে আমাদের সঙ্গেই কথা বলেছেন। সময় সংবাদে তিনি একটা সাক্ষাৎকার দিয়ে গেছেন। সেখানে তিনি বলেছেন তার একটা আক্ষেপের জায়গা, আফসোসের জায়গা আছে। তার রাইফেলটা ত্রুটিপূর্ণ। তিনি এটা মেরামতের জন্য তার যে প্ল্যান ছিল সেটা তিনি করতে পারেন। জায়গায় গেলেন, সেটা কেমন হলো? আর একই সঙ্গে ফেডারেশন আসলে এটা তাকে মানে এই জায়গাটায় কতটুকু তাকে সহায়তা করেছে? আসলে ওর জার্মানিতে মানে আমাদের যে রাইফেল গুলো আছে এগুলো আসলে সার্ভিসিং করতে হলে আমাদের জার্মানিতেই বেসিক্যালি যাওয়া লাগে। আ আচ্ছা। এ এই প্যান্ডেমিক এর কারণে জার্মানির ভিসা ও পায় নাই লাস্ট মোমেন্টে যখন আমরা ওকে পাঠাইতে চেয়েছি। তো ওর যে রাইফেল ত্রুটিপূর্ণ বেসিক্যালি ত্রুটিপূর্ণ না, রাইফেল ঠিকই আছে। কিন্তু একটা সার্ভিসিং এ করলে হয় কি একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকে যে রাইফেলটা প্রায় ব্র্যান্ড নিউ টাইপের হয়ে যায়। উম যদি কোন রকম কোন ত্রুটি ফিল হয় ট্রিগার বা কোন কিছুতে এই সার্ভিসিং করালে এটা মোটামুটি অ্যাকুরেসি চলে আসে। তো সেইখানে যদি কোন সমস্যা থেকে থাকে আমার মনে হয় আপনারা হয়তো রিসেন্ট হয়তো যোগাযোগ করতে পারেননি। ও অলিম্পিক ভিলেজে যেয়ে ও রেঞ্জে রাইফেল সার্ভিসিং এর সুযোগ হয়েছে। ও অলরেডি রাইফেল সার্ভিসিং করে ফেলছে। তো আশা করি ওর এই সমস্যাটা এখন আর থাকবে না। একটু হলেও ও মেন্টালি রিকভার করবে এখান থেকে। জি, আসলে বাংলাদেশ প্রত্যেকবার বাংলাদেশ থেকে অ্যাথলিটরা যখন যান, আর অংশগ্রহণটার আগে তারা বলে যান যে পদকের জন্য খুব একটা লড়াই থাকে না। তাদের টার্গেটটা থাকে অংশগ্রহণ। এইটা আসলে কেমন? বাংলাদেশ এখন পর্যন্ত পদক পায়ওনি। তো প্রত্যেকবার যখন ওই পদকের জন্য যাচ্ছি না বলে যাওয়া হচ্ছে, তখনই বোঝা যায় প্রস্তুতিটা কতটুকু। তো এই অবস্থাটা আসলে কবে শেষ হবে? বাংলাদেশ এই পদকের স্বপ্নটা কবে দেখতে পারবে? আসলে আমার কাছে অ্যাজ এ অ্যাথলেট হিসাবে আমি যেটা ফিল করছি আমি বিভিন্ন দেশে শুটিং এ পার্টিসিপেট করে বা বিভিন্ন কম্পিটিশন এ পার্টিসিপেট করে যেটা মনে হয়েছে এবং অ্যাজ এ অ্যাথলেট হিসেবে যে জ্ঞানটুকু আমার আছে তাতে মনে হয় অলিম্পিকে পদক পাওয়ার জন্য প্ল্যানিংটা থাকতে হবে দেশের। একটা অ্যাথলেটের তো অবশ্যই কিন্তু সেটা একটা দেশে থাকতে হবে। আমাদের যে পরিকল্পনা আমার মনে হয় আমাদের অনেক প্রতিবন্ধকতা আছে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে। সবকিছু মিলায় হয়তো সেই পরিকল্পনাটা কখনো বাস্তবায়ন হয় না 100%। তো আমার মতে যে পরিকল্পনাগুলো নেওয়া হয় সেগুলো হয়তো সময় উপযোগী না। হয়তো আরো ফাস্ট কিছু চিন্তা করতে হবে। কিছু ল্যাকিংস হয়তো আমাদের আছে পরিকল্পনাতে। যারা নীতি নির্ধারক তারা হয়তো এগুলো নিয়ে ভাববেন যে কি করলে আসলে অলিম্পিকে পদক পাওয়া যায়। একটা অ্যাথলেট ধরেন আজকে আমি কোন একটা খেলাতে প্রফেশনাল হিসেবে নিলাম খেলাকে। কিন্তু আমাকে তো ওইখান থেকে শুরু করতে হবে যে হ্যাঁ, তোমাকে অলিম্পিকে যেয়ে মেডেল নিয়ে আসতে হবে। আমার মনে হয় যখন আমি একটা চারা গাছ রোপণ করব, আমার ভাবা উচিত যে এই চারা গাছটা কবে ফল দিবে, কত বড় হয়ে ফল দিবে, কতদিন পরে। তো সেই প্ল্যানিংটা যখন আমাদের দেশে 100% অ্যাকুরেট হবে, আমার মনে হয় তখন আর আমরা এই ধরনের কথা বলব না যে আমরা পার্টিসিপেট করতে যাচ্ছি শুধু। তখন হয়তো আমরা পদকের কথা চিন্তা করেই অলিম্পিকে যাব। আর আমি যেটা দেখলাম যে ধরেন আমি রোমান সানার কথাই বলবো, আর্চারির কথাই বলবো যে চপল ভাই যেভাবে আর্চারিটাকে নিয়ে ভেবেছে এবং উনি দেখেন কতদিন থেকে আর্চারি নিয়ে লেগে আছেন সেটার ফল কিন্তু উনি পাচ্ছেন। হয়তো আমরা জোর দিয়ে বলতে পারছি না যে হ্যাঁ, আর্চারি মেডেল পাবেই। কিন্তু আমার মনে হয় যে ওরকম ভাবে যদি আমরা প্রত্যেকটা ইভেন্ট একাগ্রচিত্তে চালাই যাই তাহলে হয়তো খুব শীঘ্রই আমরা বলতে পারবো যে ওই ইভেন্ট থেকে আমরা পদক নিয়ে আসতে পারি। কারণ এই ১ বছর, ৬ মাস, ৩ মাস এই প্রোগ্রামে কখনোই অলিম্পিকে পদক আনা সম্ভব না। জি, তার মানে একটা গোল সেট করে সেই অনুযায়ী বাস্তবসম্মত প্ল্যান নিয়ে আসলে এগোতে হবে, সেটাই আপনি বলছেন। আরেকটা বিষয় আমি একটু হ্যাঁ, অবশ্যই। জি, আমি আরো একটা বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে মানে অলিম্পিক যে ভিলেজ, এই ভিলেজে আসলে করোনা আক্রান্তের খবর প্রতিদিনই শোনা যাচ্ছে এবং শুক্রবার মানে গত গত হয়ে গেছে যে কাল, সেই সময়ে সেদিন কিন্তু রেকর্ড ১৯ জন আক্রান্তের খবর আমরা শুনেছি। এইটা আসলে এই ধরনের খেলাগুলি আপনি আর্চারি বলেন কিংবা শুটিং বলেন, সবকিছুতে মেন্টাল একটা গেম থাকে, মানসিকভাবে রেডি থাকার একটা ব্যাপার থাকে। এগুলো অ্যাথলেটদের মধ্যে কতটুকু প্রভাব ফেলে এবং যারা গেছেন তাদেরকে আপনি মানসিক যে জায়গাটা সেই সেই যুদ্ধে কিভাবে উতরানোর পরামর্শটা কি থাকবে? আসলে আমরা করোনা নিয়ে ফাইট করছি তো প্রায় ১.৫ বছর মতো হয়েই গেল বলতে গেলে। তো এখন যে সমস্ত অ্যাথলেট অলিম্পিক ভিলেজে গিয়েছে ওরা সবাই জানে যে আমাদের এই করোনার সাথে ফাইট দিতে হবে। প্রত্যেকে যেরকম তার নিজস্ব ইভেন্টে যেরকম প্রতিযোগিতা নেমেছে হয়তো এই করোনার সাথেও তাদেরকে যুদ্ধে নামতে হবে। এক প্রকার এটা তো একটা যুদ্ধই বলা চলে। তো সেইখানে প্রত্যেকটা অ্যাথলিটই হয়তো জানে যে আমাকে করোনার সম্মুখীন হতে হবে। কখন কে কিভাবে এটার সম্মুখীন হবে এটা বলা যায় না। তো তারপরও এটাতে একটা ভয় সবারই থাকে, অ্যাথলেটদের ভিতরেও আছে।
তারপরেও তারা আমার মনে হয় যে মানসিক প্রস্তুতিটাই বড়। তারা যদি গোল সেট করে নেয় যে আমি আসলে এই করোনা সিচুয়েশনটাকে কিভাবে নিবো, এটাকে হালকাভাবে নিবো নাকি নির্ভয়ে নিবো, সেটা তাদের মেন্টাল হেলথ এর উপর ডিপেন্ড করবে। যদি তারা স্ট্রং হয় তাহলে হয়তো এই পরিস্থিতিটাতে তারা খুব ভালোভাবেই হয়তো উতরে গেমসটা শেষ করে আসতে পারবে। জি, প্রত্যাশা থাকবে যে তারা তাদের সেই মেন্টাল যে ব্যারিয়ারটা সেটাও কাটিয়ে উঠুক, করোনাকে জয় করুক এবং তাদের পারফরমেন্সের সেরাটা তারা দিক। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই আয়োজনে যুক্ত হবার জন্য। থ্যাংক ইউ। জি, দর্শক এতক্ষণ বাংলাদেশ দলের অলিম্পিকে অংশগ্রহণ সহ যাবতীয় বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছিলেন অলিম্পিকে অংশ নেওয়া শুটার শারমিন আক্তার রত্না। যাব পরের খবরে। শঙ্কার মেঘ কাটিয়ে অলিম্পিক উদ্বোধন হলেও করোনার কঠিন পরিস্থিতি বিবেচনায় গেমস বাতিলের দাবিতে টোকিওতে বিক্ষোভ করেছে হাজারো জাপানি নাগরিক। অলিম্পিক স্টেডিয়ামের সামনে ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে জড়ো হন জাপানিজরা। তাদের দাবি পরিস্থিতি বিবেচনায় গেমসটি বাতিল করা হোক। এদিকে উদ্বোধনী দিনে 3 জন অ্যাথলিট সহ রেকর্ড মোট 19 জন করোনা আক্রান্তের খবর শঙ্কা জাগাচ্ছে আয়োজকদের মনে। অবশেষে শঙ্কার মেঘ কাটল। করোনার কঠিন সময়ের মাঝেও পর্দা উঠল টোকিও অলিম্পিকের। কিন্তু কোভিড-19 প্রকোপে অলিম্পিক নিয়ে শুরু থেকেই বিরোধিতা করে আসছিল জাপানিজরা। কেননা গেল বছরের তুলনায় দেশটিতে করোনার সংক্রমণের হার ঊর্ধ্বমুখী, যেখানে প্রতিদিনই প্রায় 14,000-এরও বেশি মানুষ কোভিড-19 আক্রান্ত হচ্ছেন। জাপানে এ পর্যন্ত 8,52,000-এরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। সূর্যোদয়ের দেশটিতে প্রাণঘাতী ভাইরাসে মারা গেছে 15,000-এরও বেশি নাগরিক। এরই মধ্যে অলিম্পিকে অংশ নিতে আসা বিভিন্ন দেশের অ্যাথলিট, টিম স্টাফরা করোনায় আক্রান্ত হচ্ছেন। বৃহস্পতিবার জাপানে 1,900 মানুষের দেহে করোনা শনাক্ত হয়। তাই তো গেমস ভিলেজে থাকা সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে আয়োজকরা। এমন পরিস্থিতিতে অলিম্পিকের এবারের আসর বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে হাজারো জাপানিজ। রাজধানী টোকিওতে অলিম্পিক স্টেডিয়ামের সামনে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে জড়ো হয় নাগরিকরা। তাদের দাবি পরিস্থিতি বিবেচনায় গেমসটি বাতিল করা হোক। করোনার মধ্যে এমন আসর আমরা চাই না। প্রত্যেক নাগরিক ঝুঁকির মধ্যে সময় পার করছে। অলিম্পিকে অংশ নিতে আসা 10,000-এরও বেশি অ্যাথলেট টোকিওতে এসেছে, যারা একটি এলাকায় অবস্থান করছে। এতে করে সংক্রমণের হার আরও ভয়াবহ হতে পারে। সরকারের কাছে আমাদের দাবি অলিম্পিক বাতিল করা হোক। টোকিও শহরে আমরা কোনো উৎসব দেখতে চাই না। করোনার জন্য শেষ পর্যন্ত দর্শক শূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে মেগা আসরের 50টি ডিসিপ্লিনের খেলা। এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে যারা উপস্থিত থাকবেন তাদের নিয়েও শঙ্কা প্রকাশ করেছে টোকিও নাগরিকরা। আগামী 8 আগস্ট পর্দা নামবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিকের। দীপু, সময় সংবাদ। এবারে ক্রিকেট। বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 সিরিজের খবর। উঠতে থাকা বাংলাদেশকে হারের তিক্ততা দিল জিম্বাবুয়ে। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে টাইগারদের 23 রানে হারিয়েছে স্বাগতিকরা। টস জিতে আগে ব্যাট করে 6 উইকেটে 166 রান করে স্বাগতিকরা। লক্ষ্য তাড়া করতে নেমে 143 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। সিরিজে 1-1 সমতা ফেরালো সিকান্দার রাজার দল। হারারেতে দুঃসংবাদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না। বাবা মা করোনা আক্রান্ত হয়, টেস্টের পর ফিরে আসেন মুশফিক। ওয়ানডে সিরিজ জয়ের পর ঈদুল আজহার আনন্দ। সময়টা ভালোই কাটছিল বাংলাদেশ দলের। দ্বিতীয় টি-20-র আগে আবারও দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। বাবা হারান লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। শোকের ছায়া নেমে আসে হারারেতে। 1 মিনিট নীরবতায় শুরু সিরিজ নিশ্চিতের মিশন। শুরুটাও খারাপ করেনি বাংলাদেশ দলের বোলাররা। ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ের ইনিংসের শুরুতেই মারুমানিকে বিদায় করে ব্রেক থ্রু আনেন শেখ মেহেদি। চাকাভাকে নিয়ে 27 রানে জুটি করে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন মাদিভেরে। সাকিবের চেষ্টায় দলীয় 42 রানে চাকাভা আউট হলে ভাঙে এই জুটি। এক প্রান্তে মাদিভেরে ইস্পাত কঠিন মনোবলে মাটি কামড়ে পড়ে থাকলেও অন্য প্রান্তে সেভাবে থিতু হতে পারেননি অন্যরা। মাদিভেরে 73, ডিয়ন মায়ার্সের 26 ও রায়ান বার্লের অপরাজিত 34 রানের সুবাদে 6 উইকেট হারিয়ে 166 রান তোলে জিম্বাবুয়ে। 33 রানে 3টি উইকেট নিয়ে টাইগারদের সেরা বোলার শরীফুল। জয়ের লক্ষ্য 167। প্রথম ওয়ানডের চেয়ে এদিন স্কোরবোর্ডে 14 রান বেশি তোলে জিম্বাবুয়ে। একের পর এক রেকর্ড আর দাপুটে জয়ে গেল কদিন। দেশের ক্রিকেট প্রেমীদের হৃদয় জয় করে নিয়েছিল টাইগাররা। দ্বিতীয় টি-20তেও ছিল তেমন কিছুর প্রত্যাশা, তবে ব্যাট হাতে নেমে সে চাপ সইতে পারেনি দুই ওপেনার নাইম ও সৌম্য।
17 রানে দুজনকে ঝুলিতে পুরে নিজের অর্জনের খাতাকে সমৃদ্ধ করেন জিম্বাবুয়ান পেসার মুজারা বানি। দেশের ক্রিকেটের নিউক্লিয়াস সাকিব এদিন পারেননি সাগরে ডুবে যাওয়া দলের নাবিক হতে। 12 রানেই তার ইনিংসের পাট চুকিয়ে ফেলেন মাসাকাজ্জা। সাকিবের পর মাসাকাজ্জার পরের শিকার অধিনায়ক মাহমুদুল্লাহ। সোহানও পারেননি ওপেনিং ও মিডল অর্ডারের ব্যর্থতা ঢাকতে। তবে অভিষেকেই আলো ছড়িয়েছেন শামীম পাটোয়ারি। 2 ছক্কা আর 3-4-এ তার 29 রানের ক্যামিওতে বাংলাদেশ জয় না পেলেও সবার মন ভরিয়েছে। আফিফের ব্যাটে 24 আর সাইফুদ্দিন করেন 19 রান। অল আউট হয়ে বাংলাদেশ থামে 143 রানে। টাইগারদের বিপক্ষে এবারের সিরিজে প্রথম জয় পায় জিম্বাবুয়ে। ম্যাচ সেরা মাধিভেরে। পারভিন আক্তার, সময় সংবাদ। দলীয় পরিকল্পনাগুলো মাঠে কার্যকর করা যায়নি বলেই দ্বিতীয় টি-20তে হারতে হয়েছে বাংলাদেশকে। ম্যাচ হারার কারণ কাটাছেঁড়া করতে গিয়ে এই মন্তব্য করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। দলের ফিল্ডিং নিয়ে কিছুটা হতাশা থাকলেও ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তার। সিরিজের শেষ ম্যাচটিতে এখন যে কোনো মূল্যে জয় পেতে চায় টাইগাররা। অবশেষে থামলো জয়ের ট্রেন। টানা 5 ম্যাচ পর জিম্বাবুয়ের মাটিতে পরাজয়ের ভুলে যাওয়া স্বাদ ফিরে এলো টাইগার শিবিরে। প্রথম ম্যাচেও অস্বস্তিতে পড়েছিল বাংলাদেশ, কিন্তু সেদিন ত্রাতা হয়ে দেখা দিয়েছিলেন নাইম শেখ এবং নুরুল হাসান সোহান। ব্যাটিং অর্ডারে পরিবর্তনের টোটকাগুলো কাজে লেগে যাওয়ায় উড়ে গিয়েছিল স্বাগতিকরা। কিন্তু ঝড়ে বক বারবার মরে না। বাংলাদেশের টি-20 খেলা শেখাটাও শেষ আর হয় না। ম্যাচের শুরুটা সেদিনের মতোই। ধুন্ধুমার ব্যাটিংয়ে বাংলাদেশের বোলিং লাইন আপকে এলোমেলো করে দেওয়ার প্রত্যয় ছিল স্বাগতিকদের মাঝে, কিন্তু সে ঝড় থামিয়ে দেন 2 স্পিনার। যদিও ফিল্ডারদের পিচ্ছিল হাত বারবার বাঁচিয়ে দেয় জিম্বাবুয়েকে। তাহলে কি অতিরিক্ত আত্মবিশ্বাসটাই কাল হলো অতিথি শিবিরে? এই প্রশ্নটা উঠবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু অধিনায়ক মানছেন না এই অপবাদ। আমরা এই ম্যাচের জন্য ফোকাস ছিলাম এবং ভালো করার জন্য প্রত্যয়ী ছিলাম, কিন্তু আনফর্চুনেটলি হয়তো বা আমাদের প্ল্যানগুলো আমরা ঠিকমতো এক্সিকিউট করতে পারিনি। যেহেতু মেহেদি ডোমেস্টিকে টপ অর্ডার ব্যাটিং করে, তো টু গিভ আ চান্স টু গো আউট দ্য অ্যান্ড এক্সপ্রেস হিমসেলফ, বাট আনফর্চুনেটলি যেটা আমার কাছে মনে হয় যে অ্যাজ এ ব্যাটিং গ্রুপ আমরা ওভাবে ক্লিক করতে পারিনি। এক ম্যাচ হারার কারণে জয়ের মধ্যে থাকা দলটা অপাঙ্কেয় হয়ে যায় না, এভাবে চিন্তা করাটাও ঠিক হবে না। তাই অধিনায়ক আস্থাবান তার স্কোয়াড নিয়ে। হার জিতের চেয়েও বিশ্বকাপের আগে ছোটখাটো পরীক্ষা চালিয়ে দল গুছিয়ে নেওয়াটাকেই প্রাপ্তি বলে মানতে চান তিনি। একটা ম্যাচে আমরা হয়তো বা ভালো খেলতে পারিনি, তার মানে এই না যে আমরা হয়তো বা খারাপ টিম হয়ে গিয়েছি। যদি আমাদের টিমের স্পিন ডিপার্টমেন্ট দেখেন, পেস বোলিং ডিপার্টমেন্ট দেখেন, অলরাউন্ডার ডিপার্টমেন্টগুলো দেখেন, আমার মনে হয় এই সব জায়গাগুলোতে আমরা ফুলফিল করি। শামীম ইজ এ ওয়ান্ডারফুল ট্যালেন্ট আই থিঙ্ক ফর বাংলাদেশ ক্রিকেট। ওর আজকে ভালো একটা ডেবু হয়েছে। আমি মনে করি আনফর্চুনেটলি হয়তো বা আমরা জিততে পারিনি। এই সফরে প্রথমবারের মতো চোখ রাঙাচ্ছে জিম্বাবুয়ে, কিন্তু ডু অর ডাই ম্যাচটা জিতে শেষ হাসি হাসতে চায় টাইগাররা। যেহেতু একটা ম্যাচ আছে, তো ইনশাল্লাহ এই ম্যাচটা আমরা ফাইনাল ম্যাচ হিসেবেই খেলবো এবং আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে ইনশাল্লাহ আমরা ম্যাচটা জেতার চেষ্টা করব। 25শে জুলাই হারারেতে শেষ টি-20 ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ জিম্বাবুয়ে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। এবার ঈদের বিশেষ আয়োজন। সন্তানের জন্ম হওয়ার পর থেকেই আছেন টানা খেলার মধ্যে। আর বাবা বলেন নতুন নিয়মে ইচ্ছে হলেই যাওয়া যায় না পরিবারের কাছে, তাই মিস করছেন ছেলের